স্নোস্টর্ম বলতে কি বোঝায় প্রথমবার অভিজ্ঞতা হলো। আসলে যেই সময়ের গল্পটা রাখছি আপনাদের সামনে, তখন আমেরিকার ওয়েদার প্রত্যেক দিন খেল দেখাচ্ছে। কোনোদিন এরকম পরিষ্কার আকাশ থাকছে, তো কোনোদিন বরফ বা বৃষ্টি পড়ছে। তবে একটা জিনিস যেটা কনস্ট্যান্ট আছে, সেটা হলো টেম্পারেচার। সেটাও আবার বেশিরভাগ সময়তেই নেগেটিভ। সে একেবারে -10 থেকে 5 ডিগ্রির মধ্যেই থাকছে। ম্যাক্সিমামটা ডাবল ডিজিটেও যাচ্ছে না, 4-5 ডিগ্রিতেই আটকে যাচ্ছে। তুই কেন গ্লাসটা পরে এলি না মাসু? একটা কথা শুনিস না তুই, জানিস তো? আপনাদের এর আগের গল্পতেই আমাদের বাড়ির বাইরে বরফ পড়তে দেখালাম, তার সাথেই চারিদিক সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হলো। মজা হচ্ছে? দেখতে সুন্দর লাগছিল বটে, কিন্তু সঙ্গে অনেক ঝামেলাও নিয়ে এলো। আজকে এর থেকে বেশি জল খরচা করা যাবে না, মানে নেই। 48 ঘন্টা হয়ে গেছে, এখানে একটা ফোঁটা জল নেই। আশা করি বুঝতেই পারছেন আমাদের দেশের শীত আর এই দেশের শীতের মধ্যে বেশ কিছু তফাৎ অনুভব করেছি আমরা, যেগুলোর সাথে অ্যাডজাস্ট করতে একটু হলেও সময় লেগে যায়। আসলে যেই শহরে বড় হয়েছি, সেখানে ছোট থেকে তো আর এরকম ক্লাইমেট পাইনি, তাই সত্যি বলতে অ্যাডজাস্ট করতে একটু টাইম তো লাগবেই। তার ওপর কয়েকটা জিনিস তো একেবারে উল্টো। যেখানে আমরা ইন্ডিয়াতে ঠান্ডার সময়টা বাড়ির বাইরেই কাটাতে চাই, পিকনিক বা বেড়াবার প্ল্যান বানাই, সেখানে আমেরিকায় বাড়ির মধ্যে গুটিয়ে থাকতেই বেশি পছন্দ করি। তবে মজার ব্যাপারটা হলো, বাইরে যেই টেম্পারেচারই থাকুক না কেন, বাড়ির মধ্যে থেকে কিচ্ছু বোঝা যায় না। এটাও আমাদের দেশের তুলনায় একটি তফাৎ, সেটার গল্প আছে, বলছি পরে। এই তো শুধু দুটো উদাহরণ দিলাম, আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এরকমই আরো বেশ কটা তফাৎ আছে, এবং আজকের গল্পে এগোতে এগোতে সেইগুলোই তুলে ধরবো আপনাদের সামনে। শুরু করছি নতুন গল্প, ভ্যাকি অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমেরিকার হাড় কাঁপানো শীতকালের দ্বিতীয় পর্ব। তবে এইবার এই দেশে একটি অদ্ভুত ঘটনা ঘটল, যেটা পুরো পৃথিবী দেখল। এক প্রান্তে আগুন লেগে ওয়াইল্ড ফায়ারে পরিণত হলো, আবার আরেক প্রান্তে আমরা যেদিকে থাকি সেদিকে স্নোস্টর্ম এলো। এই সব কিছু আমেরিকায় একসাথেই ঘটল, এবং আজকের গল্পে এই সবের কারণ আর আমাদের দেশের তুলনায় আমেরিকার শীতকালের তফাৎগুলো তুলে ধরবো আপনাদের সামনে। পারলে ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। গল্পটা শুরু হচ্ছে 2024-এর লাস্ট উইক অফ ডিসেম্বর থেকে, যেই সময়টা এখানে বলে হলিডে সিজন। বন্ধ করবো? আজকে খুবই একটা ভালো দিন। আমরা অনেক করে, জবে থেকে আমরা এখানে এসেছি, আমরা অনেক করে চাইতাম যে আমাদের কোনো চেনা বন্ধু ইন্ডিয়া থেকে এখানে আসুক, যাতে কাছাকাছি কিছু মানুষকে কাছে পাই আর কি। আবার তো সেরকমই আজকে একটা দিন। ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে আমার কলেজ সিনিয়র, আমাদের দুজনেরই কলেজ সিনিয়র কম বন্ধু বেশি, সে তার ওয়াইফকে নিয়ে এখানে এসছে। আর আমরা যাচ্ছি এখন তাদেরকে দেখা করাতে, তাদেরকে কিছু জিনিস পরিচয় করাতে। কলেজে আমাদের সিনিয়র বলেও এখানে এমন পরিস্থিতি যেখানে আমরা সিনিয়র, কারণ এই পরিস্থিতিতে আমরা গত 2 বছর ধরে রয়েছি, আর ওরা নতুন, তাই এটা একদম রোল রিভার্সাল টাইপের আর কি। তো আমরা আজকে যাব, ওদেরকে নিয়ে একটু জায়গায় ঘুরবো, তারপরে ওদের সাথে আমরা আবার আমাদের বাড়িতে ফিরবো। তো প্রথম এখানে আসার ওদের অভিজ্ঞতা, ওদের সুবিধা অসুবিধা সব কিছুই থাকবে আজকের আমাদের এই গল্পে, দেখতে থাকুন। বাহ, টেম্পারেচার আজকে ভালো। হ্যাঁ, ঠান্ডাই নেই, একেবারেই নেই। আমার মনে আছে আমরা যখন এসেছিলাম প্রথমবার, আমরা যেদিনকে এসেছি তার 2 দিন বাদে সাংঘাতিক স্নোস্টর্ম। আমরা বরফ দেখেছি এসে মানে এসে তার 2 দিন বাদে শুধু স্নোফল নয়, স্নোস্টর্ম এরকম দেখেছিলাম। তো আমাদের এখানকার বন্ধু বান্ধবরা বলছিল, তোরা কি রে, তোরা একদম ইন্ডিয়া থেকে একটা স্টর্ম নিয়ে চলে এলি। আর তেমনি সায়নদারা আসছে, ওরা একদম টেম্পারেচার উত্তপ্ত করে আসছে। না ভালো, বেশ সুদিন, 15-16 এরকম টেম্পারেচার হবে হয়তো। তো আমরা আছি রিচমন্ডে, সায়নদারা যেখানে থাকবে সেটা হচ্ছে ওয়াশিংটনের কাছে, ভার্জিনিয়া স্টেটেই, কিন্তু ওয়াশিংটনের খুব কাছে। এখান থেকে 2 ঘন্টা লাগবে, হাইওয়ে ধরে যাব। চলুন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ক্ষমা করবেন, গানটা গাওয়ার ক্ষমতা আমার নেই, তাও লাইনগুলো পড়ে শোনালাম। এই গানের কথাগুলোই এমন
মনের ভাব প্রকাশ করতে প্রত্যেকবার সঙ্গ দেয়, কারণটা যাই হোক না কেন। একটুও বানিয়ে বলছি না, আপনাদের বিশ্বাস হচ্ছে কিনা জানি না। বিদেশের এই পরিবেশে থাকাকালীন পুরনো পেরিয়ে যাওয়া দিনগুলো থেকে একটি চেনা মুখ যখন কাছে পাওয়ার সন্ধান আসে, তখন মনের ভাবটা বোঝানোর জন্য সত্যজিৎ রায়ের এই কটা শব্দই যথেষ্ট। একটি নতুন জায়গায় নতুন বন্ধু পাওয়া স্বাভাবিক একটি ব্যাপার, কিন্তু নতুন জায়গায় পুরনো চেনা মানুষকে কাছে পাওয়াটা হলো একটি সৌভাগ্যের ব্যাপার। আজকে স্বাভাবিক আর সৌভাগ্য দুজনের সাথেই আপনাদের দেখা হবে, কিন্তু আস্তে আস্তে, এগোতে এগোতে। আগে পুরনো বন্ধুদের নিয়ে আসি, তারপর নতুন বন্ধুদের সাথে পরিচয় করাই। তবে এতক্ষণ তো শুধু মনের কথাই বোঝালাম, এবার আসি অসুবিধার কথায়। শুরুতেই বাড়ি থেকে বেরোনোর সময় আপনাদের একটি কথা বলেছিলাম, আমেরিকা পৌঁছেই প্রথম যে জিনিসগুলো খুব অসুবিধা হয় সেটা হলো ল্যাক অফ পাবলিক ট্রান্সপোর্ট। আমাদের দেশে যেটা জল ভাত, এইখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা কম হওয়ার দরুন প্রথমেই আসার পরপরই বেশ অসুবিধায় পড়তে হয়। চাইলেও তখন এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াটা একটি কঠিন কাজ হয়ে দাঁড়ায়। যারা প্রথম প্রথম এসে পৌঁছায়, কিছুটা তাদের বন্ধু বা কলিগদের গাড়ির ওপর ডিপেন্ড করতেই হয়, আর তা না হলে এক গাদা টাকা খসাতে হয় ট্যাক্সির পেছনে, যেটা আমরা যারা কিছু বছর এখানে আছি সেটা চেনা পরিচিতর জন্য একেবারেই চাইব না। আমাদের কলকাতা থেকে আমেরিকায় ফেরার সময় আপনাদের ট্যাক্সি ভাড়ার একটি আইডিয়া দিয়েছিলাম, যারা দেখেছেন হয়তো বুঝে গেছেন কি বলতে চাইছি। মিনি বাড়ি, বাড়ির গিন্নি কই? বাড়ির গিন্নি লুকিয়ে পড়েছে কোথায়? এটা তো বেশ ভালো না, মানে একদম বাড়ির মতন পুরো। হ্যাঁ, মিনি এয়ারবিএনবি। হ্যাঁ, তো স্টুডিও টাইপ। আর ওরা হোম সার্ভিস করে, মানে ঘর পরিষ্কার করা বা একদিন অন্তর ওকে অল্টারনেট বেস। তো ফার্স্ট ক্লাস নিয়ে নাও এই সুখ। একবার নিজের বাড়িতে গেলে এই সুখ আর পাবে না। তাই জন্য তো দেখ না, এই যে সুখ নিয়ে কি খবর? পকেটে ওয়েলকাম বাদে। হ্যাঁ, এখন যাদের স্ক্রিনে দেখছেন তার মধ্যে একজনের নাম সায়ন, আমার আর সুস্মিতার কলেজ সিনিয়র, আর তার পাশে শালিনী, সায়নদার ওয়াইফ। শালিনীও বাকি তিনজনের মতনই ইঞ্জিনিয়ার, কিন্তু কলেজটা আলাদা, তাই বাকি তিনজনের পাল্লা ছিল ভারী আর শালিনী পড়ে গেছিল একা। আপনাদের মনে আছে কিনা জানি না, এইবার বাড়ি ফেরার গল্পতেও ছিল এরা। সিরিজটা দেখলেই বুঝতে পারবেন, কলকাতাতে দেখা হয়েছিল। আশা করি বুঝতেই পারছেন, তিনটে মানুষ একই কলেজের। যদি ভয়েস ওভারটা বন্ধ করে দিই, আপনারা আমাদের গল্প শুনতে শুনতে গোটা ভিডিওটাই শেষ হয়ে যাবে, আর গল্পটা এখানেই আটকে যাবে। আসলে পুরনো লোকের সাথে কথা বলতে গেলে কোনো টপিকের দরকার হয় না। একই কলেজ, একই রকম হোস্টেল লাইফ, তার সাথে যোগ হয় একই রকম মেন্টালিটি, যা হয় আর কি। যতই এদিক ওদিক ছিটকে যাই আমরা, দেখা হলে অতীতে চলে যেতে 2 মিনিটও সময় লাগে না। মিট করতে না করতেই আমাদের মুখ থেকে গল্পের ফুল ঝুড়ি ফুটতে থাকে। ইউরোপে কিন্তু ইন্ডিয়ান জিনিস অনেক বেটার পাওয়া যায় কম্পেয়ার টু ইউএস। মানে আমি দেখেছি লোকে ইউরোপে গন্ধ লেবু খাচ্ছে, পাবদা মাছ খাচ্ছে। ইউ ডোন্ট গেট দোজ থিংস। পাবদা মাছ খুব বড় শহর ছাড়া পাবো। যাই হোক, এই কথা আপনাদেরকে আর বেশি শুনিয়ে লাভ নাই। এদেরকে হোটেল থেকে বার করে এবার আমাদের বাড়ি নিয়ে যাই। যারা প্রথম আসে তাদের এটাই সমস্যা, গাড়ি না কেনা অবধি বন্ধুরাই তাদের ভরসা। তবে থাকতে থাকতেও আমরাও কিছু জিনিস শিখেছি। এই দেশে ট্রেনে সস্তায় কি করে যাতায়াত করতে হয় সেটাও জেনেছি। আপনাদেরকেও বলবো, গল্পের সঙ্গে থাকলে এই দেশের ট্রেন এবং ট্রেন স্টেশনও দেখাবো। আমাদের বন্ধুরা আবার যখন ওয়াশিংটন ফিরবে তাদেরকে সেই ব্যবস্থাই করে দেব, কিন্তু সেটা পরে, গল্পটা ওই অবধি এগোই আগে। আপাতত এখানে আর বেশি সময় না খেয়ে ঠান্ডাটা জমিয়ে পড়ার আগে তাড়াতাড়ি করে বাড়ি ঢুকবো। সেখানেও আবার বেশ কিছু কাজ থাকবে। এই পুরনো বন্ধুদের সাথে কিছু নতুন বন্ধুদেরকেও বাড়িতে ডাকতে হবে। একটি নতুন রেসিপিও ট্রাই করা হবে, কিন্তু সেটা আমি না, সুস্মিতা করবে। তারপর সবাই মিলে বেরোবো বেশ কিছু আমেরিকান বাড়িতে ক্রিসমাস লাইটের সজ্জা দেখতে। আগের পর্বে আমরা এই দেশের এক রকমের ক্রিসমাস আপনাদের দেখিয়েছি। গল্পটা স্কিপ না করলে আরেক ধরনের ক্রিসমাসও দেখাবো, কিন্তু তার আগে আমরা নিজেদের বাড়িটাও একটু হলেও অল্প সাজাবো।
ভিডিওতে দেখেছি ফার্স্ট টাইম সামনাসামনি। হ্যাঁ আমরা তোদের বাড়িতে প্রথমবার এলাম, দুজন মিলে কিছু তো আনতে পারিনি, তাই দেখ গ্রিন টি টি থ্যাংক ইউ what a gift, precious gift. পুরনো বন্ধুদের তো চিনেই গেলেন, এবার পরিচয় করাই দুটো নতুন বন্ধুদের সাথে। একজনকে আগেও দেখেছেন, অজয়, উত্তরাখণ্ড থেকে। ওর রুটি এমন ভালোবাসি আমরা যে সুযোগ পেয়ে ওকে বাড়িতে আনিয়ে রুটি করা আমরা দুজনেই শিখেছিলাম। ভালো রুটি বানাবার খাটনিটা বুঝেছিলাম। তো আজ বেঙ্গল उत्तराखंड से रोटी बनाना सीखेगा। ইয়েস। বাঙালি সেটা দেখে একবার দুবার ট্রাই করেছে ঠিকই, কিন্তু রোজের জন্য আমাদের ভাতই ভালো সেটা বুঝে গেছি। বল, আর রুটি খাওয়ার শখ হবে? हाँ मतलब जितना तुम इसको अच्छे से भुनोगे उसके मतलब उतना सॉफ्ट होगा। এমনি এমনি কি আর ফুলকো হয়? এর পেছনে খাটনি আছে। তাই এই রুটি ভ্লগ আপাতত থাকুক, অন্য কোনো গল্পে এই পার্থক্যটা আপনাদের বলবো। আরেকজন এখনও বাকি আছে, বরং তার সাথে এখন পরিচয় করাবো। আরেকজন হলো জিন, চায়না থেকে। আসলে এখানে যেই দেশ থেকে যেই আসুক না কেন, ইনিশিয়াল সবার স্ট্রাগলই একই রকম, একটি ভিন দেশে সার্ভাইভ করার চেষ্টা। সবাই নিজের মতন করে অ্যাডজাস্ট করেই চলেছি। সবাই বাড়ি ছেড়ে এখানে কিছু শেখার চেষ্টায় আছি। জিন ইজ স্ট্রাগলিং উইথ দ্য ব্রেড। You eat however you want to eat. যাই হোক, স্ট্রাগলের কথা ছেড়ে এবার ভালো জিনিসে আসি, খাবার দাবার। খাবার যে কত রকম ট্রাই করলাম আমরা সেটা দেখতেই পাবেন। শুরুই করি একটি নতুন খাবার দিয়ে, যেটা আমেরিকায় এসে শিখেছি আমরা। নাম হলো শেফার্ডস পাই। ডিশটার নাম আর দেখতে একটু কমপ্লিকেটেড হলেও আদবে ব্যাপারটা একেবারে সোজা। না না, এটা আমি বলছি না, সুস্মিতাই বলাচ্ছে আমাকে দিয়ে। আমি যখন বানাইনি আমার ওপিনিয়ন অতটা ম্যাটার করে না। এক্সপার্ট রাঁধুনি সুস্মিতার ভাষায় একটা কিমার ওপর আলু ভাতে ভাত দিয়ে বেক করা একটি ডিশ। ডিশটাকে ঠিক করে প্রিপেয়ার করতে আর ওভেনে কুক করতে একটু সময় লাগে, কিন্তু খেতে কেমন হয় সেটা না খেয়ে কি বলা যায়? Should taste good, most importantly. পাউরুটি দিলাম। তাহলে তুই শেপার্ডস পাই বড়া পাওয়ের মতো খাবি? তো এটা কিভাবে খাবো? ভালো হয়েছে, সিরিয়াসলি? সত্যি সত্যি ভালো? ওকে ওকে ঠিক আছে, খাচ্ছি। ইউ গাইস স্টার্ট ইটিং। Yeah, with the bread roll. Yeah. ভালো, পাউরুটির সাথে খা, আরো ভালো, পাউরুটির সাথে খা। এরপর এলো মোমো, বাঙালির মাটন আর ভাত, চিকেন রোস্ট ইত্যাদি ইত্যাদি। বাইরের বাইরে এত ঠান্ডা যখন, বাড়িতেই হিটার চালিয়ে খেয়ে দে এর আনন্দ নিলাম তখন। তবে এত কিছু খাবার একেবারে খাইনি, খেলে আর গল্প তৈরি হতো না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বেলায় বেলায় ভাগ করে নিয়েছিলাম, নয়তো হজম করার ক্ষমতা থাকতো না। আমরা দুজনে যখন একা থাকি তখন কোথায় আর এত খাই? খেয়ে মজা তখনই পাই যখন সবাই মিলে একসাথে ঢেকুর তুলি। তুই আমাকে খাটাতে পারলি না, সায়নদাকে খাটাচ্ছিস। তুই একটা মানে ওয়ার্থলেস ওয়ার্কার তুই। এটা ওই এর মধ্যে ঢুকিয়ে দাও, ওই যে জাস্ট। হ্যাঁ বেচারা, থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়া থেকে টেনে নিয়ে এসছে খাটাবার জন্য। মোটেই না, আমাকে অ্যাসিস্ট করলো। আড্ডা হলো, নতুন ধরনের খাওয়া দাওয়া হলো, নতুন রেসিপিও ট্রাই করা হলো। এবার চলুন বাড়ি থেকে বেরোই। এর আগের পর্বে আপনাদের ক্রিসমাস দুর্গাপুজোর মতন দেখিয়েছিলাম, লোকেদের ভিড়ের মাঝখানে কাটিয়েছিলাম। এবার চলুন দেখি কেমন করে এখানকার লোকেরা নিজেদের বাড়িটাকে সাজায়, যেটা অনেকটা আমাদের দিওয়ালির মতন দেখায়। আসলে ব্যাপারটা হলো, ডিসেম্বর 22 থেকে জানুয়ারি 2 তারিখ অবধি এখানে বলে হলিডে সিজন। যাবতীয় স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকে। এই দেশে বাড়ির লোকেরা বাড়ি ফেরে, আপনজনের কাছে আসে। তাই সান্টা ক্লজের সাথে সাথে পরিবারকে ওয়েলকাম করার জন্য এরকম করে বাড়ির বাইরেটাকে সাজানো হয়। এবং আমাদের মতনই অনেক মানুষেরা এই সজ্জা দেখার সুযোগ পায়। বলাই বাহুল্য যে যেই সাজটা লোকেদের বেশি পছন্দ হয়, ম্যাক্সিমাম ভিড়টা ওইখানেই জমে যায়।
Oh, they are giving hot chocolate. The electric parts. So they started this from 1974. Okay. So this is the 50th year. ওই যে ওখানে লেখা রয়েছে। বেশ ভালো দেখলাম বা। হ্যাঁ, this is good. এটা বেশ ঠাকুর দেখা লাগলো না? আবার আমাদেরকে হট চকলেটও দিল। আজকে বোধহয় ক্রিসমাস নাইট বলে বোধহয় দিচ্ছে। আই ডোন্ট থিংক সব সময় একটু ডোনেট করতে হলো কিছু আর কি। করতে হলো মানে? হ্যাঁ, মানে জোর করছে না, বাট ওই আর কি। এটা বেশ ভালো ছিল। যা দেখছেন এরকম স্বাদ শুধু একটা দুটো বাড়ি না, আর শুধু একটা শহরেই না, গোটা দেশ জুড়ে এই হলিডে সিজনটা এমনই থাকে। যার যেমন ইচ্ছে সে তেমন করেই সাজায়। এই গোটা সজ্জাটাকে এখানে কালেকটিভলি বলে ট্যাকি লাইটস। বুঝতেই পারছেন, এই ট্যাকি কথাটার মানেই হলো এলোমেলো। যেই সাজের কোনো প্যাটার্ন নেই, কোনো থিম বলে কিছু নেই। মনে হবে যেন কেউ এক মুঠো নানান রঙের লাইট হাতে নিয়ে বাড়িতে ছুঁড়ে মেরেছে। যার যেমন সাধ্যি তার ঘর ততই লাইট দিয়ে ভর্তি। দেশ থেকে দুর্গাপুজো কাটিয়ে আসার পর এটা আমাদের বোনাস প্রাপ্তি। তবে যত রাত বাড়ছে তার সাথে ঠান্ডাও বাড়বে। তাই লাস্ট একটা বাড়ি দেখাবো আপনাদের, যেটা একটু অন্যরকম দেখাবে। বাকি টাকি লাইটস যাই দেখলেন তার থেকে এই বাড়িটা অনেকটাই আলাদা, কারণ শুধু লাইটের জায়গায় প্রজেক্টরও ব্যবহার করেছিল ওরা। এই আইডিয়াটা বেশ লাগলো। এবার আর করবো না দেরি, চলুন বাড়ি ফিরি। আগামীকাল একটা দুটো কাজ আছে। আসলে আমেরিকায় সদ্য আসা বন্ধুদের কিছু দরকার আছে। বলবো, আপনাদেরকেও বলবো। আগে সকালটা হোক, তারপর আপনাদেরকে নিয়েই বাকি ব্যবস্থাগুলো করব। প্রথম যেটা করতে হবে সেটা হলো ওদের একটা সিম কার্ডের ব্যবস্থা করা। শুধু পাসপোর্ট থাকলেই সিম পাওয়া যায়। তবে যদি ইন্ডিয়া থেকে ফোনের সেট আনা হয় তাহলে একটু সাবধান, সব ফোন এই দেশে চলে না। ইদার স্যামসাং আর না হলে আইফোন, এই দুটো ছাড়া অন্য কোনো ফোন আমেরিকায় নেটওয়ার্ক ধরে না। আমরাও যখন প্রথম এসেছিলাম এসেই টি মোবাইলের সিম নিয়েছিলাম, তাই বন্ধুদেরকেও সেটাই রেকমেন্ড করলাম। দুটো সিম নিতে লাগলো $100 মতন। তারপর যে যার সুবিধা অনুযায়ী প্ল্যান নেবে আর সেরকম তার মাসের খরচা। আমরা মান্থলি $10 প্ল্যান দেখেছি, আর টি মোবাইল ছাড়াও আরও অনেক কোম্পানির সিম কার্ডও দেখেছি। চলো, এই দুদিন আগে আমরা এখানে এসেছিলাম, এখানে সবকিছু নতুন নতুন, আর সেখানে বছর ঘুরে গিয়ে এখন আমরা নতুন লোকজনদেরকে হোস্ট করে এখন আবার তাদেরকে ট্রেনে ছাড়তে যাচ্ছি। কি অবস্থা! দুটো দিন একসাথে কাটিয়ে কিছু পুরনো স্মৃতিকে তাজা করে এবার এই বন্ধুদের বাড়ি যাওয়ার পালা, রিচমন্ড থেকে সেই ওয়াশিংটন ডিসির কাছে। কিন্তু যাবে কি করে? আমাদের মতন মধ্যবিত্তদের জন্য আমেরিকায় এসেই গাড়ি কেনা সম্ভব নয়। ব্যাংক অ্যাকাউন্ট আর ক্রেডিট স্কোর তৈরি না হওয়া অবধি লোনও নেওয়া যাবে না। তাই এটা হলো আরেকটা সমস্যা। গাড়ি আর ড্রাইভিং লাইসেন্স না পাওয়া অবধি এই দেশের কস্টলি পাবলিক ট্রান্সপোর্টের ওপর ভরসা। আইদার আমাদের গাড়ি করেই ছাড়তে হবে অথবা ট্যাক্সিতে প্রচুর টাকা খসাতে হবে। তবে আমেরিকার এই ইস্ট কোস্টে আরেকটা সুবিধা আছে, ট্রেন। কিন্তু তার টিকিট, ট্রেন টিকিটও যে অনলাইন রিজার্ভ করবে সেটার জন্য ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ছাড়া সম্ভব না। আসার সময় আমরা একটা ফরেক্স কার্ড সঙ্গে আনি ঠিকই, কিন্তু সেটাও সব জায়গায় চলে না। তাই এই সব জায়গাতেও বন্ধুরাই কাজে আসে। আমরাই এই ট্রেন টিকিট বুক করে দিয়েছিলাম রিচমন্ড থেকে ওয়াশিংটন অবধি। প্ল্যান করে কাটলে সস্তায় পাওয়া যায়। তবে এই হলিডে সিজনে ভাড়াটাও আমরা অত সস্তায় পাইনি। হ্যাঁ, ট্রেনের টিকিটও এখানে প্লেনের টিকিটেরই মতন, ডিমান্ড অনুযায়ী দাম। এই সেম রুটে আমি আর সুস্মিতা $15 পার হেডেও যাত্রা করেছি। কিন্তু এই সময় যেহেতু ভিড়টাই বেশি, দামটাও পড়লো বেশি। পার হেড খরচা পড়লো $37 মতন।
খুব একটা সস্তা হলো না, কিন্তু ট্যাক্সি থেকে অনেকটা কম, আর এসেই আমেরিকার ট্রেনে চড়ার সুযোগ হলো। তাই আমাদের বন্ধুদের কাছে দামটা অতটা ম্যাটার করলো না। বন্ধুদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি আর সুস্মিতা বেশ খুশিতে ছিলাম। এইখান থেকে 2 ঘন্টা দূরে হলো পুরনো কাউকে পাশে পেয়েছিলাম। তবে এইবার এদিকে বরফ পড়ার ফোরকাস্ট ছিল। তখনও জানতাম না সুদিনের মুখোশ পরে দুর্দিন কাছে আসছিল। যেমনটা বরফ পড়তে দেখা আর বরফ সহ্য করা এক নয়, ঠিক তেমনই আমাদের দেশ আর আমেরিকার শীতকালে যে অনেকটা তফাৎ, সেটা এখানে এলেই বোঝা যায়। এই তফাতের আসল কারণ এখনও আমরা আপনাদের বলিনি, তাই এবার চলুন বিস্তারে পুরো ব্যাপারটাই সুস্মিতার কাছে জেনে নিই। ইন্ডিয়া মূলত গ্রীষ্মপ্রধান একটি দেশ, ভৌগোলিক ভাষায় ট্রপিক্যাল ক্লাইমেট। তাই স্বাভাবিকভাবেই শীতকাল আমাদের কাছে রোম্যান্টিসাইজড একটা ধারণা, যেটার গোটাটা জুড়ে রয়েছে পিকনিক, ব্যাডমিন্টন খেলা, রোদে বসে কমলালেবু খাওয়া, আর একটু জমিয়ে শীত উপভোগ করতে চাইলে সিমলা, কুলু, মানালি বা কাশ্মীরে গিয়ে বরফ দেখা। এদিকে আমেরিকায় শীতকালের গল্পটা অনেকটা অন্যরকম। সাবধানে হাঁটবি। হ্যাঁ, তো বরফে চলে আয়, বরফের দিকে চলে আয়। রোতাং পাস, অনেক এলিভেশনে এসছি আমরা এটা পাওয়ার জন্য। অনেক কষ্ট করে এসছি, রাস্তা ক্রস করে এসছি। প্রথমেই বলি যে আমেরিকা দেশটার সাইজ ইন্ডিয়ার থেকে প্রায় 3 গুণ বেশি, আর এই গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ওয়েদার দেখতে পাওয়া যায়। এই ব্যাপারটা আমাদের দেশেও দেখা যায় ঠিকই, যেমন কাশ্মীর আর কন্যাকুমারীর শীতের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। হেভি মজা পেয়েছে। এবার তুই চান করে গেলি নিজেই? কে নিজেকে ভেজায়? তবে তাপমাত্রার ডিফারেন্সটা এই দেশের জায়গাগুলির মধ্যে আরও বেশি। কোনো স্টেটে -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যায়, যেমন মিনেসোটা। আবার কোথাও শুধু 20 ডিগ্রি সেলসিয়াসেই পুরো শীত কেটে যায়, যেমন ফ্লোরিডা। আমরা থাকি ভার্জিনিয়া স্টেটে, যেটা আমেরিকার ইস্ট কোস্টে অবস্থিত। এখানের ওয়েদার তুলনামূলকভাবে মডারেট ধরতে পারেন। মডারেট বললাম বটে, তবে আমাদের জন্য এই শীতও যথেষ্ট হাড় কাঁপানো। পুরো উইন্টার ওয়ান্ডারল্যান্ড হয়ে গেছে। থ্যাংক ইউ রিচমন্ড। হ্যাঁ, 3rd ইয়ারে এসে আমরা এটা পেলাম। প্রথম 2 বছরে পাইনি আমরা এত বড়। অ্যাকচুয়ালি এটা খুব এনজয়েবল লাগছে, কারণ না খুব ঠান্ডা নয়, টেম্পারেচারটা অ্যারাউন্ড 2-3 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তো নেগেটিভে নয়। হ্যাঁ, হাওয়া চলছে না সেরকম, কিন্তু দৃশ্যটা খুবই মনোরম। বাচ্চারা হেভি মজা পেয়েছে। এখানে আমাদের দেশের মতন বরফ যে শুধু পাহাড়ি জায়গাতেই পড়বে তা কিন্তু নয়। আমাদের শহরটা যেমন মোটামুটি ফ্ল্যাটল্যান্ড, সি লেভেল থেকে মাত্র 200 ফিট উপরে, তাতেও এখানে স্নোফল হয়। আসলে ইন্ডিয়ার তুলনায় এই দেশের ল্যাটিটিউড বা অক্ষাংশ অনেকটা উত্তর মেরু মানে নর্থ পোলের কাছাকাছি, যেখানে সূর্যের তেজ তুলনামূলকভাবে কম পড়ার জন্য শীতের তাপমাত্রা এতটা কম হয়। এ দেখ নিচে যেগুলো শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো তুই সারফেস থেকেই তো নিবি। হ্যাঁ, বলছি জীবনে কোনোদিনও এইসব বানাইনি, ঠিক আছে? সব সিনেমা বানাবার সুযোগ কোথায় পেয়েছি? সিনেমাতেই দেখেছি। একটু বেশি বেশি নে, আগে অ্যাকুমুলেট কর, একদম শেপ করে দিবি। তুই কেন দিস গ্লাভসটা আনলি না? আরে গ্লাভস পরে আমি যে করতে পারি না, তো গ্লাভসটা হেল্প করছে না। হ্যাঁ, নিয়ে আসবি। দূর, এখন অনেক দূর যেতে হবে। তুই কেন গ্লাভসটা পরে এলি না মাসু? একটা কথা শুনিস না তুই, জানিস তো? ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা তোরা সহজ নয়। অনেকক্ষণ সময় লাগবে। ক্যামেরাটা একটুখানি কিছুক্ষণের জন্য বন্ধ করছি, তারপরে যখন একটু ভদ্রস্থ জায়গায় আসবে দেখানোর মতন, তখন দেখাবো আপনাদের। দেখতে থাকুন। এবছর গোটা ইউএস জুড়ে স্বাভাবিকের চেয়েও তীব্র ঠান্ডা পড়েছে, যেটাকে এখানে বলছে আর্কটিক ব্লাস্ট। ব্যাপারটা সহজ করে বলি আপনাদের। আপনারা হয়তো জানবেন যে পৃথিবীর বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর থাকে। তার মধ্যে সবচেয়ে নিচে, অর্থাৎ আমরা যে বায়ুমণ্ডলে শ্বাস প্রশ্বাস নিই, সেটা হলো ট্রোপোস্ফিয়ার, এবং এই ট্রোপোস্ফিয়ারের তাপমাত্রাই আমাদের দৈনন্দিন আবহাওয়া নির্ধারণ করে। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরেই থাকে স্ট্র্যাটোস্ফিয়ার,
প্রত্যেক শীতকালে নর্থ পোলের কাছে স্ট্র্যাটোস্ফিয়ারের স্তরে একদল ঠান্ডা বাতাস জমাট বাঁধে, যাকে বলে পোলার ভর্টেক্স। এই হাওয়া প্রচণ্ড ঠান্ডা হলেও সাধারণত আমাদের আবহাওয়াকে অ্যাফেক্ট করে না। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা তুলনামূলকভাবে গরমই থাকে। এবার কোনো কারণে যদি ওই পোলার ভর্টেক্সটা আনস্টেবল হয়ে যায়, তখন এই জমাট বাঁধা ঠান্ডা হাওয়া বিভিন্ন আকার ধারণ করে এবং নিচের দিকে নেমে আসতে থাকে। ঠিক এটাই ঘটেছে এই বছর। গ্রিনল্যান্ডের ওপরের তৈরি হওয়া পোলার ভর্টেক্স আনস্টেবল হয়ে গিয়ে তার একটা ভাগ 3000 মাইল নিচের দিকে নেমে এসেছে, যার ফলে আমেরিকার বহু জায়গায় সাবজিরো টেম্পারেচার অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার দেখা যাচ্ছে। পোলার ভর্টেক্স আনস্টেবল হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে যেটা উদ্বেগজনক সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ারের মাঝখানের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। সমুদ্রে বরফ গলছে, সমুদ্রের জলের মাত্রা বেড়ে যাচ্ছে, এই খবর বেশ কয়েক বছর ধরেই শুনছি। আর এই সব কিছু একটু একটু করে পুঞ্জীভূত হয়ে এরকম সব প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি করে। আমাদের কাছে এটা সাময়িক একটা বিপর্যয় হলেও ভবিষ্যতে এর হয়তো আরও কঠিন পরিণাম আমাদের দেখতে হতে পারে। অনেকেই হয়তো ভাবছেন, এত ঠান্ডা পড়লেও বাড়িতে তো হিটার চলছে, তাহলে আর এমন কি চিন্তার বিষয়? চিন্তার বিষয় আছে। স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ঠান্ডায় নানান রকম সমস্যা তৈরি হতে পারে, যেমন ওয়াটার সাপ্লাইয়ের লাইন ফ্রিজ হয়ে পাইপ ফেটে যাওয়া, পাওয়ার গ্রিড ফেল করা, অ্যানিমাল লাইফ স্টক মারা যাওয়া। এরকম নানান রকমের প্রতিকূলতা তৈরি হয়, যেটা সাধারণ মানুষের জীবনকে এক ধাক্কায় থমকে দিতে পারে। এবছর ঠিক এরকমই এক পরিস্থিতির মুখে পড়েছিলাম আমরা। পাওয়ার ফেলিয়ার এবং সেখান থেকে ওয়াটার সাপ্লাই বন্ধ হয়ে যায় গোটা রিচমন্ড শহরে। বলতে কোনো দ্বিধা নেই, জলের সমস্যা আমার দেশেও ভোগ করেছি প্রচুর, কিন্তু দেশটা তো আমেরিকা, ফার্স্ট ওয়ার্ল্ড বলে কথা। তাই ভেবেছিলাম এদের কাছে আর এমন কি সমস্যা। এই জলের সমস্যার জল কদ্দূর গড়াতে পারে তার জল জ্যান্ত উদাহরণ দেখাচ্ছি আপনাদের। পারলে গল্পটা স্কিপ না করে শেষ অবধি দেখবেন। গ্লোবাল ওয়ার্মিং কি অদ্ভুত জিনিস তৈরি করে ফেলেছি আমরা। এই একটি কারণে এই দেশের দুই প্রান্ত দু রকম ক্রাইসিসে ভুগছে, একে অপর থেকে একেবারে আলাদা। একদিকে বরফ আর একদিকে আগুন। সেই আগুনের সম্মুখীন আমাদের হতে হয়নি, কিন্তু পরিচিতদের কাছ থেকে কিছু চিত্র আমরাও পেয়েছি। প্রকৃতির খেয়াল না রাখলে কি হতে পারে সেটাই তখন জলজ্যান্ত চোখেও দেখছি এবং নিজেরাও ভুগছি। এই আগুনের কারণও গ্লোবাল ওয়ার্মিং, সেটা কি করে বলছি পরে। আরেকদিকে স্নোস্টর্মের জন্যে জলের ক্রাইসিস কি করে সামাল দিলাম সেটা দেখাই আগে। গতকাল বিকেল থেকে আমাদের এখানে কোনো জল নেই, কিচেন, বাথরুম, নাথিং। এখানে ড্রিঙ্কিং ওয়াটার বলতে সবাই ট্যাপ ওয়াটারই নেয়, তো কারোর কাছে কোনো জল নেই। এই জল আমরা বরফ পড়বে করে, যদি বাই চান্স পাইপ ফেটে যায়, সেই কারণে এই জারে কিছু জল আমরা ভরে রেখেছিলাম কালকের আগে। তো আপাতত এই জলটাই আমাদেরকে সেভ করছে। এরপর কখন জল আসবে আমরা জানি না। যা জানতে পেরেছি সেটা হচ্ছে এই স্নো স্টর্মের জন্য পাওয়ার আউটেজ হয়ে গেছিল, আর এদের পুরো যে ওয়াটার প্ল্যান্টটা এটা অটোমেটেড, এবং সেটা বন্ধ হয়ে যেতে এদের কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন নেই। এর মাঝখানে কখন প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে এরা ঠিকঠাক ম্যানেজ করতে পারেনি। যাই হোক, দ্য সিস্টেম হ্যাজ ফেইলড, এবং এন্টায়ার রিচমন্ড সিটিতে এখন এই ওয়াটার ক্রাইসিস রয়েছে। দের ইজ নাথিং, আমরা মানে এইটুকু জলের বাইরে আমাদের কাছে কিচ্ছু নেই। এটা আমাদের কাছে প্রথম অভিজ্ঞতা এখানে। তাও ভালো যে ইলেকট্রিসিটিটা আছে, হিটিংটা আছে। এরকমই বরফ পড়লে অনেক জায়গাতেই শুনেছি ইলেকট্রিসিটি চলে যায়, তো সেটা একটা বাঁচোয়া। কিন্তু জল ইজ ভেরি এসেনশিয়াল। মানে ইমাজিন করুন, বাথরুমেও জল নেই, আমরা কিভাবে সবকিছু ম্যানেজ করছি আমরাই জানি। দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন। আমাদের এর আগে এরকম অভিজ্ঞতা হয়নি। দুবার কুলকুচি করলাম, আজকে এর থেকে বেশি জল খরচা করা যাবে না। মানে নেই, খাওয়ার জল দিয়ে কি আর দাঁত মাজার মতো বিলাসিতা করা যায়? তবুও বলবো ভাগ্যিস বাইরে বরফটা জমেছিল, এখানেও প্রকৃতি আমাদের একটু হলেও বাঁচিয়ে দিল। তাই বালতি, কড়াই, হাতাখুন্তি নিয়ে আমি আর সুস্মিতা বেরোলাম বরফ তুলতে। সেই বরফ গলিয়ে আমরা জল পাবো এবং সেটা খাওয়া না গেলেও অন্য কাজে লাগাবো।
heavy at all. ফুল চুকে গেছে। আচ্ছা, স্লোপ দিয়ে নামাটা উচিত হবে। চারিদিক বরফ, নিচে থেকে বরফ এনে এখন বরফ গলানো চলছে। ভাগ্যিস ইলেকট্রিসিটিটা নাইনি। হ্যাঁ, এটা না থাকলে মুশকিল। এটা না থাকলে বাড়ি ছেড়ে বেরোতে হতো। ইউটিউবে আমি দেখেছি নর্ডিক লাইফ যারা, ওরা এরকম বাইরে থেকে বরফ গলিয়ে ওরা জল ব্যবহার করে। আমরা তরকারি বানাচ্ছি, বরফের তরকারি। হ্যাঁ, এটা নুন দিয়ে দিই। হ্যাঁ, বরফের তরকারি নুন দিয়ে। আচ্ছা, ওইটুকুনি চচ্চড়িতে আমাদের হয়নি, আমাদের আরো চচ্চড়ি লাগবে। এ বাবা, ওয়েস্ট করিস না মাসু। ওয়েস্ট অফ বরফ। চচ্চড়ি, বরফের চচ্চড়ি মালাই বরফ। বাস আর দিতে হবে না, এটা গলুক, এতেই হয়ে যাবে। আনলিমিটেড বরফ। হাসি মুখে ক্রাইসিসটা পেরোচ্ছিলাম। দুদিন জল ছাড়া কিভাবে কাটিয়েছি আমরাই জানি। এটা তো এদিকের ঘটনা দেখলেন, আরেকদিকে মানুষ কি করে কাটালো আমাদের ধারণার বাইরে। আমাদের দিকে তাও একটু ওয়েট করতেই রাস্তা থেকে বরফ সরানোর পর জল কিনতে বেরোতে পারলাম। তার আগে গাড়িটাকেও পরিষ্কার করতে হলো। বেরোতেই গাড়ির এফএমে লস অ্যাঞ্জেলেসে খবর পাচ্ছিলাম। যেমনটা সুস্মিতা এই গল্পের কিছুক্ষণ আগেই বোঝালো, এই স্নোস্টর্মের কারণ ছিল নর্থ পোলের আর্কটিক ব্লাস্ট, যা তৈরি হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। ঠিক তেমনই লস অ্যাঞ্জেলেসের ওয়াইল্ডফায়ারের সম্পর্কে যা শুনেছেন আজ অবধি সবটাই সঠিক এবং সত্যি। সেটার কারণও আমরাই, ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি তো বটেই। আসলে এইবার আমেরিকার ওয়েস্ট কোস্ট, যেখানে লস অ্যাঞ্জেলেস অবস্থিত, সেই জায়গাটাতে বৃষ্টি তেমন হয়নি, যার ফলে জায়গাটা একদম ড্রাই হয়ে যায় আর হাওয়া বাতাসে হিউমিডিটি জিরোর দিকে নেমে যায়। একটি ছোট্ট আগুন বড় আকার নেওয়ার জন্যে প্রকৃতি নিজেই একদম পারফেক্ট পরিস্থিতি তৈরি করে ফেলে। জঙ্গলের শুকনো গাছ আর ঘাস এমন পরিস্থিতি পেয়েছে যে আগুন লাগিয়ে ফেলেছে। তার ওপর যখন সেন্ট্রাল আমেরিকার মরুভূমি থেকে গরম হাওয়া সমুদ্রের দিকে বয়, সে গোটা আগুনটা ছড়িয়ে দিতে একটি আনকন্ট্রোলেবল সিচুয়েশন তৈরি করে। তার ফল আপনাদের সবার সামনে। এই জিনিস একদিনে ঘটেনি, আমরা আস্তে আস্তে জেনারেশন আফটার জেনারেশন এই আগুন নিজেরাই লাগিয়েছি, যার উদাহরণই দেখছেন আপনারা। এক প্রান্তে আগুন থামছে না, আর আরেক প্রান্তে টেম্পারেচার নেগেটিভে যাওয়া ছাড়ছে না। তবে যেমনটা দেখতেই পাচ্ছেন, আমাদের এদিকে পরিস্থিতি ওই দিকের চেয়ে অনেকটা ভালো ছিল। 48 ঘন্টার পরেও জল না এলেও মাথার উপরে ছাদটা অ্যাটলিস্ট বেঁচেছিল, যেটা এই সাবজিরো টেম্পারেচারকে অনেকটাই সামলে নেয়। এটা মানতেই হবে যে এখানে শীতকালেও যেটা লাইফ সেভিয়ার সেটা হলো ঘরের ভেতর সেন্ট্রালাইজড হিটিং এবং 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা। বাইরে যতই ঠান্ডা হোক, অফিস, বাড়ি বা গাড়ির ভেতর থাকলে কিচ্ছু বোঝা যায় না। হিটিংটাকে আরও বেশি কার্যকরী করার জন্য বাড়ির জানলা দরজা এয়ারটাইট হয়, মেঝেতে কার্পেট বা উডেন ফ্লোর ব্যবহার হয়, যেগুলোতে ঘর ঠান্ডা কম হয়। শীতকালে আবহাওয়ায় এমনিতেই আর্দ্রতা কম থাকে, আর এই রুম হিটার সেই হাওয়াটা আরও বেশি শুষ্ক করে দেয়। এতটা ড্রাই হয়ে যায় ঘরের হাওয়া যে গলা শুকিয়ে কাশি হতে পারে, এমনকি নাক থেকে ব্লিডিংও হতে পারে। সেই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাদের এরকম হিউমিডিফায়ার ব্যবহার করতে হয়। এটা নর্মাল জলকে ঠান্ডা বাষ্পে পরিণত করে, তাতে হাওয়ার আর্দ্রতা অনেকটা বজায় থাকে। কিন্তু এই আর্টিফিশিয়াল হিউমিডিফায়ার প্রকৃতির কাছে আর কোথায়? সেটা থাকলে লস অ্যাঞ্জেলেসের আগুন এতটা ছড়াতো না। আসলে আমরা আর্টিফিশিয়াল সলিউশন বার করলেও আর্টিফিশিয়াল চেতনা জাগাতে পারি না। এখানেই আটকে যায় মানুষের সীমিত চিন্তাধারা আর ক্ষমতা, নিজেদের বাড়িটা অবধি। প্রকৃতির আর কি আছে, সে থাক পড়ে। যাই হোক, এই করেই আমরা এইবারের অতিরিক্ত ঠান্ডাটাকে সামনে নিলাম। মাথার ওপরে ছাদটুকুনি আছে বলে বেঁচে গেলাম। বরফ গলিয়ে আর খাবার জল কিনে পুরোপুরি না হলেও জলের ক্রাইসিসটা কিছুটা হলেও কাটানো গেল। কিন্তু রাস্তায় একটি চিত্র আমাদের বেশ ভাবালো। এই এত ঠান্ডায় যাদের মাথার ওপর ছাদটাও নেই, তাদের কি অবস্থা? এই হোমলেসনেস এই দেশের একটি বিশাল বড় সমস্যা। কিন্তু এই প্রাকৃতিক পরিস্থিতির জন্য আমরা সবাই দায়ী। গ্লোবাল ওয়ার্মিং এই পৃথিবীকে আমাদেরই দান। তাহলে আমাদের সবার দোষের জন্য শুধু এই কটা মানুষ কেন ভুগবে? খালি এরাই কেন প্রায়শ্চিত্ত দেবে? তাহলে কি শুধু পয়সা দিয়ে আমরা দোষ থেকে বেঁচে গেলাম?
তার উত্তরও প্রকৃতি থেকেই পেলাম যখন এই দেশের আরেক প্রান্তে আগুনের তাণ্ডব দেখলাম। ওইদিকে সবার মাথার ওপর বড় বাড়ি, দামি গাড়ি সবটাই ছিল, তাও কি দৃশ্য দাঁড়ালো। আমরা ভগবানকে ইদার ভালোবাসি বা ভয় পাই, তাই তাকে দীর্ঘদিন ধরে ফলমূল পয়সা খরচা করে দিতে থাকি। যে আমাদের সৃষ্টি করেছে তাকে আমরা এত যত্ন নিই, তাহলে যেখানে আমাদের বাড়ি এই প্রকৃতি, তার দোষটা কি? কেন আমরা একে একদম ভয় পাই না বা ভালোবাসি না? যার ওপর আমাদের বেঁচে থাকা এতটা নির্ভর করে তাকে কেন আমরা একদম পাত্তাই দিই না? এই দোনামনের ওপরেই আজকের গল্পটা শেষ করব। অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম, তাই আজ আমরা আসব। এই গল্পে একদিকে বরফ আর আরেকদিকে আগুন দেখালাম। আশা করি আমাদের এই সাধারণ ভিডিওর মাধ্যমে এই ক্লাইমেট চেঞ্জের কিছু কজ আর তার এফেক্ট আপনাদের সামনে রাখতে পারলাম। গল্পটা ভালো লাগলে আপনাদের কাছে যদি একটু সময় থাকে তাহলে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন যারা, সাবস্ক্রাইব করলে অনেকটা এনকারেজমেন্ট পাবো। এবং যারা পুরনো তারা লাইক দিয়ে যেতে আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। দেখা হবে আবার পরের গল্পে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ and try to respect Mother Nature. Goodbye.